তো আজকের ক্লাসে আমরা দেখব ক্লাস 12-এর বায়োলজি সাবজেক্টের সেমিস্টার 4-এর যে ইউনিটগুলো আছে তার মধ্যে আজকে আমরা দেখব ইউনিট 8 অর্থাৎ বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার। এই ইউনিটের আন্ডারে তিনখানা চ্যাপ্টার অবস্থিত। প্রথম চ্যাপ্টার হচ্ছে মানব স্বাস্থ্য এবং রোগ, দ্বিতীয় নম্বর চ্যাপ্টার হচ্ছে খাদ্য উৎপাদনের উন্নতি এবং 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে মানব কল্যাণের জীবাণু। এই তিনটি চ্যাপ্টার থেকে এসিকিউ, যেটা 2 মার্কসের এসিকিউ থাকবে হচ্ছে দুটো, অর্থাৎ টোটাল 2 × 2 4 নম্বর, এবং এই তিনটে চ্যাপ্টার থেকে 3 মার্কসের এসিকিউ থাকবে হচ্ছে দুটো, টোটাল হচ্ছে 6 নম্বর। এই তিনটে চ্যাপ্টার থেকে অর্থাৎ ইউনিট 8-এর আন্ডারে টোটাল 10 মার্কস পরীক্ষায় থাকবে। আজকে আমরা প্রথম যে চ্যাপ্টার অর্থাৎ মানব স্বাস্থ্য এবং রোগ অর্থাৎ অধ্যায় 7 এই চ্যাপ্টার সম্পর্কে আমরা দেখব এবং এই চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক যতদূর সম্ভব হয় আজকের এই ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং যতদূর পর্যন্ত হবে সেই টপিক রিলেটেড কিছু প্রশ্ন যেগুলো এই এক্সামের জন্য ইম্পর্টেন্ট এবং তার সাথে সাথে কিছু প্রশ্ন যেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম, সেটা হতে পারে নিট, হতে পারে জেনপাস, বা এই বায়োলজি সাবজেক্ট রিলেটেড যে এক্সামগুলো হয় আর কি, সেই এক্সামের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলি আজকে আমরা যতদূর পর্যন্ত হবে ততদূর পর্যন্ত যদি কোনো প্রশ্ন থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেই জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই জন্য প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট যে আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য। সর্বপ্রথম আজকে আমরা মানব স্বাস্থ্য এবং রোগ এই চ্যাপ্টারটা সম্পর্কে আমরা পড়ব। সর্বপ্রথম একটি প্রশ্ন যেটা হচ্ছে স্বাস্থ্য কি, অর্থাৎ স্বাস্থ্য বলতে কি বোঝায়? সম্পূর্ণ মানসিক, শারীরিক এবং সামাজিক সুস্থতাকে স্বাস্থ্য বলে, অর্থাৎ কোনো একজন মানসিক দিক থেকে সুস্থ, সামাজিক দিক থেকে সুস্থ এবং শারীরিক দিক থেকে সুস্থ, তখন তাকে স্বাস্থ্য বলা হবে। এরপরে কিছু প্রশ্ন আছে যেগুলো হচ্ছে 1 নম্বর অণুজীব বা মাইক্রোবস কি, 2 নম্বর হচ্ছে প্যাথোজেন কি, 3 নম্বর হচ্ছে অনাক্রমতন্ত্র কি, 4 নম্বর অনাক্রমতা কি, অ্যান্ড 5 নম্বর হচ্ছে অনাক্রমবিদ্যা। এই 4-5টা প্রথম হচ্ছে প্যাথোজেন কি। প্যাথোজেন হচ্ছে এমন একটা জীব বা এজেন্ট যা অন্য কোনো জীবকে, যেমন হতে পারে মানুষকে, আক্রান্ত করে এবং রোগ সৃষ্টি করতে পারে। অর্থাৎ এক কথায় বলতে গেলে চলে প্যাথোজেন সম্পর্কে যে এটা হচ্ছে এমন একটা জীব যেটি কিনা মানুষের দেহের ভিতরে এবং যার থেকে বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে, এবং সেই রোগটি হতে পারে ভাইরাস ঘটিত, ব্যাকটেরিয়া ঘটিত, ছত্রাক ঘটিত বা পরজীবী ঘটিত। পরের এটা হচ্ছে অনাক্রমতা কি, অর্থাৎ অনাক্রমতা বলতে কি বুঝি? অনাক্রমতা হলো শরীরকে রোগ জীবাণু, বিষাক্ত পদার্থ এবং অন্যান্য ক্ষতিকর উপাদান থেকে রক্ষা করার একটি প্রক্রিয়া বা অবস্থা। অর্থাৎ অনাক্রমতা বলতে গেলে এক কথায় বলতে গেলে চলে যে আমাদের শরীর, এই শরীরকে রোগ জীবাণু, বিষাক্ত পদার্থ এবং যে বিভিন্ন ক্ষতিকারক পদার্থ তাদের থেকে রক্ষা করার যে পদ্ধতি বা যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় অনাক্রমতা। এরপরে হচ্ছে অনাক্রমতন্ত্র কি। অনাক্রমতন্ত্র হলো জীবদেহের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা যা বিভিন্ন জৈবিক কাঠামো যেমন অঙ্গ, কোষ ও প্রোটিনের মাধ্যমে রোগ সৃষ্টিকারী অণুজীব, সেটা হতে পারে ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবী, এমনকি ক্যান্সার কোষ থেকে দেহকে রক্ষা করে। এক কথায় বলতে গেলে চলে যে এই অনাক্রমতন্ত্র হলো জীবের দেহের নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা এবং যেটি কিনা অঙ্গ, কোষ এছাড়াও প্রোটিনের মাধ্যমে রোগ সৃষ্টিকারী অণুজীব থেকে নিজেকে রক্ষা করে, তখন তাকে বলা হয় অনাক্রমতন্ত্র। এরপর হচ্ছে অনাক্রমবিদ্যা অর্থাৎ ইমিউনোলজি। এই ইমিউনোলজি হলো বিজ্ঞানের একটি শাখা যা জীবদেহের অনাক্রমতন্ত্র বা রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে আলোচনা করে। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় জীবদেহের অনাক্রমতন্ত্র নিয়ে আলোচনা করা হয় তখন তাকে বলা হয় অনাক্রমবিদ্যা বা ইমিউনোলজি। এরপর আসছে অণুজীব। অণুজীব হলো সেই সব অত্যন্ত ক্ষুদ্র জীব যাদের খালি চোখে দেখা যায় না এবং কেবলমাত্র অণুবীক্ষণ যন্ত্রের অর্থাৎ মাইক্রোস্কোপের নিচে দেখা সম্ভব। অর্থাৎ এক কথায় অণুজীব সম্পর্কে আমরা যদি দেখি তাহলে দেখব যে আমাদের চারপাশে যে অত্যন্ত ক্ষুদ্র জীব বসবাস করে যাদের কিনা আমরা খালি চোখে দেখতে পাই না, মাইক্রোস্কোপের মাধ্যমে বা আণুবীক্ষণিক যন্ত্রের মাধ্যমে তাদেরকে দেখতে পাই বা দেখি, তখন তাদেরকে বলা হবে অণুজীব। এই অণুজীব হতে পারে সেটি ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া ইত্যাদি। এরপরে যেটা হচ্ছে মানব রোগ সৃষ্টিকারী জীব ও জীবাণু সমূহ। এই জীবাণু বা প্যাথোজেনগুলো বিভিন্ন প্রকারের হয়,
সেটা হতে পারে ভাইরাস ঘটিত, ব্যাকটেরিয়া ঘটিত, প্রোটোজোয়া ঘটিত, হেলমিন্থ ঘটিত বা ছত্রাক ঘটিত। যেখানে আমরা ছবিতে দেখছি এই একটা হচ্ছে ভাইরাস ঘটিত একটা প্যাথোজেনের ছবি, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত প্যাথোজেনের ছবি। সর্বপ্রথম আমরা দেখব যে ব্যাকটেরিয়া ডিজিজ সম্পর্কে, অর্থাৎ ব্যাকটেরিয়া ঘটিত রোগ সম্পর্কে। তার ভিতরে এক নম্বরে হচ্ছে টাইফয়েড। এই টাইফয়েড এটি হচ্ছে একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। অর্থাৎ এই টাইফয়েড যেটা হচ্ছে সালমোনেলা টাইফিয়া, এই জীবাণুর ফলে টাইফয়েড রোগটি ঘটে। অর্থাৎ টাইফয়েডে যে ব্যাকটেরিয়া ঘটিত প্যাথোজেন, সেই প্যাথোজেনের মধ্যে যে সালমোনেলা টাইফি, এই প্যাথোজেনের কারণেই টাইফয়েড রোগটি ঘটে। এইখানে যে আমাদের মনে রাখতে হবে, যেখানে তোমার সালমোনেলার ক্ষেত্রে এসটা ক্যাপিটাল লেটারে এবং টাইফিয়ার ক্ষেত্রে টিটা হচ্ছে স্মল লেটারে। অর্থাৎ সালমোনেলার এসটা হচ্ছে বড় হাতের লিখতে হবে এবং টাইফিয়ার টিটা হচ্ছে ছোট হাতের লিখতে হবে এবং দুটোরই তলায় আন্ডারলাইন করতে হবে। অর্থাৎ যে সালমোনেলা এই ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করতে হবে এবং টাইফিয়ার ক্ষেত্রে টাইফিয়ার নিচে আন্ডারলাইন করতে হবে, যেহেতু এটা হচ্ছে বিজ্ঞানসম্মত নাম। এরপর এসে আমরা দেখবো যে টাইফয়েড রোগের সংক্রমণ কীভাবে, অর্থাৎ কীভাবে এই রোগটি ছড়িয়ে পড়ে। এই টাইফয়েড রোগের প্যাথোজেনগুলো সাধারণত সংক্রমিত খাদ্য ও জলের মাধ্যমে ক্ষুদ্রান্তে প্রবেশ করে এবং সেখান থেকে রক্তের মাধ্যমে অন্যান্য অঙ্গসমূহে পৌঁছায়। অর্থাৎ এক কথায় আমরা যদি দেখি, এই টাইফয়েড রোগের প্যাথোজেনগুলো সর্বপ্রথম এটি খাদ্য ও জলের মাধ্যমে বাহিত হয় এবং এই প্যাথোজেনগুলো ক্ষুদ্রান্তের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম এবং সেখান থেকে রক্তের মাধ্যমে বডির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে পৌঁছায়। এই টাইফয়েড রোগের যদি লক্ষণ, অর্থাৎ কী কী লক্ষণ দেখে আমরা বুঝবো যে টাইফয়েড রোগ হয়েছে। আর এক নম্বর হচ্ছে লাগাতার জ্বর 39 to 40 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ যে ব্যক্তির জ্বর হয়েছে সে ব্যক্তিকে যদি থার্মোমিটার দিয়ে মাপা হয় তাহলে 39 to 40 ডিগ্রি সেলসিয়াস যদি দেখা যায়, বুঝতে হবে যে টাইফয়েড রোগ হয়েছে। 2 নম্বর হচ্ছে দেহের মধ্যে দুর্বলতা অনুভূতি হবে। 3 নম্বর পেট ব্যথা অনুভব হবে। 4 নম্বর কোষ্ঠকাঠিন্য। 5 নম্বর প্রচণ্ড মাথা ব্যথা অনুভব। 6 নম্বর ক্ষুধা মন্দ দেখা যায়। অ্যান্ড 7 নম্বর হচ্ছে গুরুতর সংক্রমণ হলে অন্ত্রে ছিদ্র সৃষ্টি হয় এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এই যে 7-8টা লক্ষণ, এই লক্ষণগুলো যদি কোনো একজন ব্যক্তির দেখা যায় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে টাইফয়েড সেই ব্যক্তির হয়েছে। এই একটা ছবিতে যেটা হচ্ছে তোমার একটা ব্যাকটেরিয়া ঘটিত, যেটা তোমার টাইফয়েড ব্যাকটেরিয়ার ছবি, জাস্ট আর কি বোঝানোর জন্য দেওয়া হলো এখানে। এই টাইফয়েড রোগটি আমরা বুঝবো কিভাবে? যে লক্ষণ দেখে নিয়ে বুঝলাম টাইফয়েড রোগ হওয়ার লক্ষণ আছে, বাট কীভাবে বুঝবো যে টাইফয়েড রোগ হয়েছে? অর্থাৎ এই টাইফয়েড রোগ যেটা হচ্ছে তোমার উইডেল টেস্টের মাধ্যমে টাইফয়েড রোগ নিশ্চিত করা হয়। অর্থাৎ উইডেল টেস্ট করতে হবে এবং সেখানে যদি উইডেল টেস্ট পজিটিভ হয় সেক্ষেত্রে বুঝতে হবে আমাদের টাইফয়েড রোগটি হয়েছে। আর এই টাইফয়েড রোগ যেটা হচ্ছে তোমার প্রথম মেরি মিলান মহিলার মাধ্যমে হয়েছিল, যিনি কিনা পেশাগতভাবে একজন রাঁধুনি ছিলেন, তাই তাকে টাইফয়েড মেরি বলা হয়। টাইফয়েড রোগ থেকে বাঁচার উপায় কি, অর্থাৎ প্রতিকার কীভাবে বাঁচবো? 1 নম্বর হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 2 নম্বর খাদ্য পানীয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। 3 নম্বর টিকাকরণ করতে হবে। 4 নম্বর হচ্ছে ওআরএস, এছাড়াও অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। এবং এই টাইফয়েড রোগটি যেটা হচ্ছে একটা মাছি বাহিত রোগ, অর্থাৎ এটি মাছি দ্বারা বাহিত হয়। এরপরে যে রোগটা হয় সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা বা নিউমোনিয়া। এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত 2 নম্বর রোগ। এই ইনফ্লুয়েঞ্জা বা নিউমোনিয়া এটা হচ্ছে একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং এই ইনফ্লুয়েঞ্জার জন্য যে ব্যাকটেরিয়াগুলো দায়ী সেটা হচ্ছে 1 নম্বর স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, 2 নম্বর হচ্ছে হিমোফিলি ইনফ্লুয়েঞ্জা। এক্ষেত্রেও স্ট্রেপ্টোকক্কাসের এসটা হচ্ছে ক্যাপিটাল লেটার, অর্থাৎ বড় হাতের লিখতে হবে এবং নিউমোনিয়ার পিটা হচ্ছে স্মল লেটারের বা ছোট হাতের লিখতে হবে এবং এই স্ট্রেপ্টোকক্কাসের ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করতে হবে এবং নিউমোনিয়ার ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করতে হবে। ঠিক তেমনি হিমোফিলির ক্ষেত্রে এই এইচটা হচ্ছে ক্যাপিটাল লেটার, অর্থাৎ বড় হাতের লিখতে হবে এবং ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে আইটা হচ্ছে স্মল লেটারে লিখতে হবে, অর্থাৎ ছোট হাতের লিখতে হবে এবং এই প্রত্যেকটি ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করতে হবে, কারণ এগুলো হচ্ছে বিজ্ঞানসম্মত নাম, অর্থাৎ বিজ্ঞানীদের দেওয়া নাম, সেই জন্য এই ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করতে হবে। সংক্রমণ, অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা রোগটি কীভাবে ছড়িয়ে পড়ে? এই ইনফ্লুয়েঞ্জা রোগ সাধারণত সংক্রমিত ব্যক্তির হাঁচি ও কাশির মাধ্যমে ব্যাকটেরিয়াগুলি ছড়িয়ে পড়ে এবং সুস্থ মানুষ আক্রান্ত হয় এবং এই ইনফ্লুয়েঞ্জা যেটা হচ্ছে একটি এয়ারবর্ন বা বায়ুবাহিত রোগ। অর্থাৎ এই ইনফ্লুয়েঞ্জা বা নিউমোনিয়া বায়ু দ্বারা বাহিত, অর্থাৎ বাতাসের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যায়। সেই জন্য কোনো একজন অসুস্থ ব্যক্তি কোনো একজন সুস্থ ব্যক্তির সামনে যদি হাঁচি বা কাশে, সেক্ষেত্রে ওই অসুস্থ ব্যক্তির মুখ থেকে হাঁচির কণা বা জলকণাগুলো সুস্থ ব্যক্তির
সেই সময়ে যদি বাতাস থেকে অক্সিজেন প্রশ্বাসের মাধ্যমে যদি গ্রহণ করে, সেক্ষেত্রে ওই অসুস্থ ব্যক্তির জলকণাগুলো, যেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা রোগের প্যাথোজেন, সেগুলো সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করে এবং সুস্থ ব্যক্তিটা আর কি এই ইনফ্লুয়েঞ্জা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এবং এই ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণ কি? এই ব্যাকটেরিয়াগুলো ফুসফুসের বায়ুথলিতে সংক্রমণ ঘটায়, ফলে বায়ুথলি তরলপূর্ণ হয়ে যায়। অর্থাৎ এই ইনফ্লুয়েঞ্জা রোগের প্যাথোজেনগুলো, এটা হচ্ছে মানুষের বায়ুথলিতে অর্থাৎ লাংস, সেই বায়ুথলির ভিতরে তরল দ্বারা পূর্ণ করে ফেলে, যার কারণে প্রশ্বাস বা নিঃশ্বাসে অসুবিধা দেখা যায়। এবং এর লক্ষণ কী কী? 1 নম্বর হচ্ছে শ্বাসকার্যে গুরুতর অসুবিধা হবে, 2 নম্বর হচ্ছে শরীর ঠান্ডা হয়ে যাবে, 3 নম্বর এছাড়াও হালকা জ্বর হবে, 4 নম্বর কাশি হবে, 5 নম্বর মাথা ব্যথা হবে। এবং যদি এটি গুরুতর অবস্থায় হয়ে যায়, সেক্ষেত্রে আঙুলের নখগুলো ধূসর থেকে নীলাভ বর্ণ ধারণ করে। অর্থাৎ যখন এই ইনফ্লুয়েঞ্জা রোগটি অনেক ক্রিটিক্যাল বা গুরুতর অবস্থায় দেখা যাবে, সেক্ষেত্রে ওই যে ব্যক্তির ইনফ্লুয়েঞ্জা রোগটি হবে, সেই ব্যক্তির হাতের যে নখগুলো, সেগুলো ধূসর বর্ণ থেকে নীলাভ বর্ণতে পরিণত হবে। যদি দেখি এখানে আমরা, এটা হচ্ছে তোমার লাংস বা বায়ুথলি। এই বায়ুথলির ভিতরে যদি আমরা জুম করে যদি দেখি, তাহলে দেখতে পাবো এগুলো হচ্ছে তোমার অ্যালভিউলাই। এই অ্যালভিউলাইতে যেটা হচ্ছে তোমার তরল দ্বারা পূর্ণ হয়ে গেছে, এই যে এগুলো হচ্ছে তোমার তরল দ্বারা পূর্ণ হয়ে গেছে, যার কারণে শ্বাস প্রশ্বাসের অসুবিধা দেখা দেবে। এছাড়াও ব্যাকটেরিয়া ঘটিত আরও কিছু রোগ, যেগুলো হচ্ছে 1 নম্বর ডিসেন্ট্রি, 2 নম্বর হচ্ছে প্লেগ, 3 নম্বর হচ্ছে ডিপথেরিয়া, 4 নম্বর হচ্ছে কলেরা। এরপরে 2 নম্বর হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, অর্থাৎ যার ভিতরে 1 নম্বর হচ্ছে সাধারণ সর্দি কাশি, একে অনেক সময় বলা হয় কমন কোল্ড। এই সাধারণ সর্দি কাশি, এই রোগটি সচরাচর দেখা যায়। এই রোগটি রাইনো ভাইরাস নামক একটি গোষ্ঠীর ভাইরাসের কারণে হয়, এবং এই রাইনো ভাইরাস সবচেয়ে সংক্রমণকারী ভাইরাস। অর্থাৎ এক কথায় বলতে গেলে চলে সাধারণ সর্দি কাশি, যেটা কিনা রাইনো ভাইরাসের কারণে ঘটে, এবং এই রাইনো ভাইরাস সবচেয়ে সংক্রমণকারী ভাইরাস। সাধারণ সর্দি কাশিতে যে ভাইরাস, এই ভাইরাসগুলো নাক ও শ্বসন পথে অর্থাৎ ট্রাকিয়ায় সংক্রমণ ঘটে, অর্থাৎ বাসা বাঁধে ট্রাকিয়ায়, কিন্তু ফুসফুসে কোনো সংক্রমণ ঘটায় না, অর্থাৎ ফুসফুসে কোনো বাসস্থান বা বাসা বাঁধে না। সাধারণ সর্দি কাশির যদি লক্ষণ দেখি, 1 নম্বর হচ্ছে, অর্থাৎ কী কী লক্ষণ দেখলে বুঝবো যে সাধারণ সর্দি কাশি হয়েছে? 1 নম্বর হচ্ছে নাক বন্ধ হয়ে যায়, 2 নম্বর হচ্ছে নাক থেকে জল পড়া, 3 নম্বর গলায় ব্যথা, 4 নম্বর গলার স্বর ভেঙে যাওয়া, 5 নম্বর কাশি ও মাথা ব্যথা, 6 নম্বর ক্লান্তি, 8 নম্বর হচ্ছে শরীর দুর্বল অনুভূতি হয়। অর্থাৎ এই যে কিছু লক্ষণ, যেটা থেকে আমরা বুঝবো যে এই লক্ষণগুলো যদি কোনো একজন ব্যক্তির হয়, সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে সে ব্যক্তির সাধারণ সর্দি কাশি হয়েছে। এই সাধারণ সর্দি কাশি সাধারণত 3 থেকে 7 দিন থাকে, অর্থাৎ কোনো একজন মানুষের যদি হয় সাধারণ সর্দি কাশি, সে ব্যক্তি সুস্থ হতে সময় লাগবে 3 থেকে 7 দিন। এই সাধারণ সর্দি কাশির সংক্রমণ, অর্থাৎ কীভাবে এটি ছড়িয়ে পড়ে, এটি সংক্রমিত হাঁচি ও কাশির সঙ্গে নির্গত জলকণা অর্থাৎ মিউকাস বিভিন্ন বস্তুর মাধ্যমে বা প্রশ্বাসের দ্বারা সুস্থ ব্যক্তি গ্রহণ করে, যার কারণে ওই সুস্থ ব্যক্তির সাধারণ সর্দি কাশি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কোনো একজন অসুস্থ ব্যক্তি যে কিনা সুস্থ ব্যক্তির সঙ্গে কথা বলছে, এবং সেই সময় যদি অসুস্থ ব্যক্তিটি হাঁচি বা কাশি করে, সেক্ষেত্রে ওই অসুস্থ ব্যক্তির জলকণাগুলো বাইরে নির্গত হলো, এবং সেই সময় যদি ওই সুস্থ ব্যক্তিটি প্রশ্বাস নেয়, যার কারণে ওই জলকণাগুলো সেই সুস্থ ব্যক্তির দেহের ভিতরে প্রবেশ করলো, এবং ওই সুস্থ ব্যক্তিটি সাধারণ সর্দি কাশিতে আক্রান্ত হবে বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এবং এই সাধারণ সর্দি কাশি, যেটা হচ্ছে একটি বায়ুবাহিত বা এয়ারবর্ন রোগ, অর্থাৎ এটি বায়ুর দ্বারা বাহিত হয়। অর্থাৎ তোমাদের বোঝানোর জন্য এখানে একটা ছবি দেওয়া হলো, যেখানে হচ্ছে তোমার একজন ব্যক্তি যার কিনা সাধারণ সর্দি কাশি হয়েছে, যে কিনা তোমার কোনো একটা ফ্রেন্ডের সামনে হাঁচি করলো, যার কারণে এই মুখ থেকে জলকণা, যেগুলো হচ্ছে জলকণা, এই জলকণাগুলো বার হলো, এবং এই জলকণায় ভাইরাস অবস্থিত, যেটা হচ্ছে তোমার পাশের ছবিতে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভাইরাস। এবং এখানে ধরো সাপোজ এখানে তোমার বন্ধু বা বান্ধবী আছে, সেই বন্ধু বা বান্ধবী সেই সময় যদি প্রশ্বাস বাতাস থেকে গ্রহণ করে, যার কারণে জলকণাগুলো যদি তার সেই সুস্থ ব্যক্তি অর্থাৎ বান্ধবী বা বন্ধুর দেহের ভিতরে প্রবেশ করলো, যার কারণে সে আর কি ওই সাধারণ সর্দি কাশিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তো আজকের ক্লাসের কিছু হোমওয়ার্ক তোমাদের জন্য দেওয়া হলো। আজকের ক্লাসে আমরা প্রথমে পড়লাম টাইফয়েড। এই টাইফয়েড টপিক রিলেটেড কিছু প্রশ্ন, যেটা কিনা প্রত্যেকটা প্রশ্ন আর কি নিজে থেকে লেখার চেষ্টা করবে। যদি কোনো প্রশ্ন লিখতে প্রবলেম হয়, সেক্ষেত্রে আমাকে জানাবে। 2 নম্বর হচ্ছে নিউমোনিয়া রোগ রিলেটেড কিছু প্রশ্ন, যেটা হচ্ছে এখানে
তোমরা দেখতে পাচ্ছ। 3 নম্বর হচ্ছে কমন কোল্ড, এই টপিক রিলেটেড কিছু প্রশ্ন। অ্যান্ড সর্বশেষ হচ্ছে কিছু পার্থক্য। প্রথমে পড়লাম টাইফয়েড, 2 নম্বরে পড়লাম নিউমোনিয়া, 3 নম্বরে পড়লাম সাধারণ সর্দি কাশি। আজকের এই ক্লাসে যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয়ে থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশানে জানাবে। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিও এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। তো আজকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট পরের ক্লাসে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং নিজে ও নিজের পরিবারের প্রতি খেয়াল রেখো।